এবার চলেছি আসাম। আমার বন্ধু হিমাদ্রি ওখানে কাঠের ব্যবসা করে। ওখানে ওর ব্যবসা এতটাই বেড়ে গেছে যে ওখানে পাকাপাকি থাকার একটা বন্দোবস্ত ওকে করতেই হতো। মাস দুই হলো ওখানে একটু ভেতরের দিকে একটা গ্রামে প্রায় 2 একর জায়গা সমেত একটা বেশ বড় বাড়ি সস্তায় পেয়ে কিনে নিয়েছে। ও আর ওর স্ত্রী মৌসুমি 2 মাস হলো ওখানেই সেটেল করেছে। মৌসুমি খুব মিষ্টি হাসি খুশি একটা মেয়ে। ওখানে গিয়ে অবধি ওরা আমায় ওখানে ঘুরতে যেতে বলেছে। তাই এবার আমার গন্তব্য হিমাদ্রির বাড়ি। স্টেশনে নেমে রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। হিমাদ্রি গাড়ি পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি। এই যে রিক্সায় যেতে যেতে চারপাশটা এত সুন্দর দেখা যাচ্ছে, গাড়িতে কি তা হতো? অপূর্ব দৃশ্য চারপাশের, বড় বড় গাছ, ঝোপঝাড়, বিভিন্ন রঙের বুনো ফুল, তার ওপর নানা রঙের প্রজাপতি। চারপাশ যেন আলো করে রেখেছে। সবুজেরও কত বাহার। নাম না জানা পাখিদের ডাক শোনা যাচ্ছে। দূরে দূরে ছোট ছোট কাঠের বাড়ি দেখা যাচ্ছে। ওদের জায়গাটার নাম কুসুমগঞ্জ। বাড়িটাকে স্থানীয় লোকেরা বলে ছোটা জমিদার বাড়ি। বাবু এসে গেছে। ও, এসে গেছি। স্টেশন থেকে আধ ঘন্টা মতো লাগলো, খুব বেশি দূর নয়, কি বলো? হ্যাঁ বাবু। ওর ভাড়া মিটিয়ে দিলাম। ও রিক্সা ঘুরিয়ে চলে গেল। আমি ব্যাগটা নিয়ে এগিয়ে গেলাম পুরনো কিন্তু বেশ বড় একটা গেটের দিকে। গেটের দুপাশ দিয়ে পাঁচিল চলে গেছে, যার শেষ দেখা গেল না। গেটটা এমনিই বন্ধ ছিল, তালা দেওয়া ছিল না। খুলে ভেতরে ঢুকলাম। হিমাদ্রি বলেছিল প্রায় 2 একর জায়গা নিয়ে ওদের সম্পত্তি। ভেতরে ঢুকে দেখলাম সত্যি বিরাট ব্যাপার। গেট থেকে একটা লাল সুরকির রাস্তা চলে গেছে বেশ অনেকটা দূরের একটা সাদা 3 তলা বাড়ি পর্যন্ত। বাড়িটা বেশ বড় আর অনেকটা উঁচুতে। বাড়ির সামনে রং বেরঙের খুব বড় একটা ফুলের বাগান। তারপর থেকে সবুজ ঘাসে ভরা ঢালু জমি। লাল রাস্তা ধরে এগিয়ে চললাম। আরে, সবজি বাগান দিয়ে ঘেরা এই ছোট কাঠের বাড়িটা কার? দেখে মনে হচ্ছে এটা এখানকার মালির বাড়ি। নানা রকম সবজির চাষ করেছে, কিন্তু এত আগাছা কেন? মাধবীলতাও প্রায় শুকনো হয়ে গেছে। দিনের আলো কমে আসছে। এই রকম সময় ঘরে আলো জ্বলা উচিত ছিল, কিন্তু বাড়িটা অন্ধকার। কেউ নেই বোধহয়। না থেমে এগিয়ে চললাম। ঝোপঝাড়ে ঢাকা মাঠ বেয়ে উঠতে লাগলাম। সামনেই দেখি হিমাদ্রি, আমার ছোটবেলার বন্ধু। গায়ে সাদা গেঞ্জি, হাফ প্যান্ট আর সাদা কেডস। আয় ভাই আয়, এতদিনে তবু সময় হলো। কতদিন পর দেখা হলো। চল চল, ঘরে চল। কখন থেকে অপেক্ষা করছে। বললাম গাড়ি পাঠাই, তা নয়। বাবু আবার লেখক, প্রকৃতির শোভা দেখবেন। কদিন থাক, মনে হবে এইখানেই থেকে যাই। হ্যাঁ রে, এই যে রাজকীয় ব্যাপার স্যাপার রে। করেছিস কি? অনেকটা জায়গা নিয়ে বলেছিলি, তবে এতটা ভাবিনি। সত্যি দারুণ দারুণ। কথা বলতে বলতে কি মনে হতে পেছন ফিরে কাঠের বাড়িটার দিকে তাকালাম। দেখলাম আলো জ্বলছে, অর্থাৎ বাড়িটাতে কেউ আছে। বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো হিমাদ্রি। একটা চাকর দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই হই হই করে এগিয়ে এলো মৌসুমি, হিমাদ্রির বউ। খুব হাসি খুশি, উচ্ছল প্রাণবন্ত মেয়ে। আসুন আসুন অয়নদা, কতদিন ধরে বলে বলে তবু এলেন যা হোক। ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো আছেন? মাসিমা, মেসোমশাই? আমি যে ভালো আছি দেখতেই পাচ্ছ, কারণ সশরীরে হাজির।
আর মা বাবাও ভালো আছেন। চলো নয়নদা, আপনার ঘর দেখিয়ে দিই। আমরা সিঁড়ি দিয়ে উপরে গেলাম। প্রথমে মৌ, পেছনে আমি। একটা ঘরের সামনে এসে মৌসুমী বলল, এই আপনার ঘর অয়নদা। টেবিলে জল রাখা আছে, বাথরুমে সাবান তোয়ালে সব রাখা আছে। আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, চা হচ্ছে। থ্যাংক ইউ, এক্ষুনি আসছি। হ্যাঁ, তারপর বল, কেমন দেখছিস জায়গাটা? সত্যি ভাই, তুই অবাক করে দিয়েছিস। রিক্সা করে আস্তে আস্তে জায়গাটা গ্রামের পরিবেশ হিসেবে ভালোই লাগছিল। গাছপালাও প্রচুর, আর আমি এই ধরনের পরিবেশ পছন্দ করি। কিন্তু যে মুহূর্তে গেট খুলে ভেতরে পা রাখলাম, আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। কি অপূর্ব জায়গা! হ্যাঁ অয়নদা, জায়গাটার একটা টান আছে। না হলে আমার মতো মানুষও এই জায়গা ছেড়ে অন্য কোথাও থাকবার কথা ভাবতেই পারে না। এই ধর 2 মাস আমরা এসেছি, এখানকার বেশ কয়েকজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে। আর মৌকে তো জানিস, বন্ধু বানাতে ওস্তাদ। সেই সব বাড়ির মেয়েদের সঙ্গে ওর খুবই বন্ধুত্ব হয়ে গেছে, আসা যাওয়া হয়, তাইও বোর হয় না। বেশ একটা ঠান্ডা ভাব লাগছে। আমরা নিচের একটা ঘরে বেশ আরাম করে বসে আড্ডা দিচ্ছি। কথায় কথায় বেশ রাতও হয়েছে। মৌসুমী বিয়ারাকে ডেকে ডিনার সার্ভ করতে বলল। আমরা ডাইনিং এ এসে খেতে বসলাম। তোদের ওই রাস্তার পাশে কাঠের একটা ছোট বাড়ি দেখলাম, ওটাই কে থাকে? আমরা এসে থেকে ওটাকে খালি দেখেছি। আগের মালি মারা যাওয়ার পর আর মালি রাখা হয়নি। তবে এবার রাখতে হবে, না হলে রক্ষণাবেক্ষণ ঠিক মতো হবে না। আমি আলো জ্বলার কথা কিছু বললাম না। খাওয়া হয়ে গেল। আমি ওদের গুড নাইট জানিয়ে নিজের ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে টেবিলে রাখা জলের বোতল থেকে জল খেয়ে বিছানায় এসে কম্বলটা টেনে নিলাম। নতুন জায়গা, একটু অস্বস্তি হচ্ছে। মালির কোয়ার্টারের কথা মনে হলো। আমি কি তবে ভুল দেখলাম? হবে হয়তো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙল। নানা ধরনের পাখি ডাকছে। ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখলাম দুজনেই মর্নিং ওয়াকের জন্য রেডি। আমি জিজ্ঞাসা করলাম, তোরা কি হাঁটতে বেরোচ্ছিস? হ্যাঁ অয়নদা, এখানে এসে এই একটা সুঅভ্যাস হয়েছে, ভোরে ঘুম থেকে ওঠা আর মর্নিং ওয়াক। তুইও চল না, ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি তো হাঁটবো বলেই তৈরি হয়ে এলাম। বাড়ির পেছন দিকটা ঘুরতে গেলাম। বেশ বড় বড় গাছ, তার ফাঁক দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। নিজেদের মধ্যে কথা বলতে বলতে পেছন দিয়ে ঘুরে এসে মালির ঘরের পাশ দিয়ে যেতে যেতে একটা অস্বস্তি লাগলো মনের মধ্যে। কাল প্ল্যানচেটে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। প্ল্যানচেট? এখানে এসে মৌয়ের নতুন নেশা হয়েছে প্ল্যানচেট। মৌ তো এবার পাগল হয়ে যাবে। এই কথা বলছিস কেন? আরে এ কথা আমি নয়, ডাক্তার বলছে। যদি কেউ 6 মাস প্ল্যানচেটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে যে কোনো ডাক্তার তাকে চেক আপ করে তাকে পাগল বলে ঘোষণা করবেন। অবশ্য মৌয়ের রাঁচি যেতে এখনো মাস 5 দেরি আছে। আমাদের হাসতে দেখে মৌ রাগ করে এগিয়ে গেল। দূর, আমি তোমাদের সঙ্গে কথাই বলবো না। আরে শোনো শোনো, কি হয়েছে বলো, আমরা একটু মজা করছিলাম তো। আচ্ছা, প্ল্যানচেট সত্যিই কাজ করে? হ্যাঁ, বেশ মজার মজার কথা লেখে। আজ একবার বসবো। না মৌ, আজ নয়। প্রতিদিন এসব ঠিক নয়, আজকে বাদ দাও। ছাড়ো তো তুমি। জানেন অয়নদা, প্ল্যানচেটে সচেতনভাবে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ কিছু না কিছু জবাব আপনার মনের মধ্যে থাকবেই।
সেটাই হয়তো আপনি পেন্সিল ঘুরিয়ে লিখে ফেললেন। যেমন আপনি জিজ্ঞাসা করলেন, কাল বৃষ্টি হবে? আপনার মনে হচ্ছে হবে না, আর আপনি অমনি পেন্সিল ঘুরিয়ে লিখে ফেললেন, হবে না। আর দেখা যাবে বৃষ্টির চোটে সারাদিন বেরোনোই গেল না। সব সময় মোটেই হয় না। আসল মজা হলো পেন্সিলকে তার মতো লিখতে দাও। বেশিরভাগ সময়ে পেন্সিল দিয়ে কিছু ফাঁস বা বাঁকা লাইন আঁকা হয়, যার অর্থ আমি জানি না। আবার কখনো এমন কিছু শব্দ লেখা হয় যা আমি কখনো চিন্তাতেও আনিনি। যেমন কাল রাতে প্ল্যানচেটে বসে আমার পেন্সিল দিয়ে মালি শব্দটা কয়েকবার লেখা হয়েছে। এখানকার যে মালি ছিল সে নাকি বেশ লম্বা ছিল, তার থুতনিতে একটু দাড়ি ছিল। তার কথায় কি লেখা হলো? আমি বেশ অবাক হলাম। কাল থেকে এই শব্দটা আমাকেও ভাবাচ্ছে। হিমাদ্রি যথারীতি হাসল। এই কাল ডিনারের সময় মালিকে নিয়ে কথা হলো, আর তোমার পেন্সিল তাই লিখে ফেললো। দারুণ তো। মৌসুমী আর কিছু বলল না, কিছু ভাবতে লাগলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা বাড়ি ফিরে এলাম। ব্রেকফাস্ট করে হিমাদ্রি গাড়ি নিয়ে বেরিয়ে গেল কাজে। আমায় ওর সঙ্গে যেতে বলেছিল, কিন্তু আমি গেলাম না। ওদের এই জায়গাটাই এত সুন্দর, এটাই আগে মন ভরে দেখি। আছি তো কয়েকদিন, পরে যাওয়া যাবে। দুপুরের পর মৌসুমী এলো। অয়নদা, অয়নদা, আমি একটু মার্কেট যাব, কিছু জিনিস আনার আছে। আপনি কি যাবেন আমার সঙ্গে? না না, আমি তোমাদের এই জায়গাটায় হাঁটবো। এত সুন্দর জায়গাটা, তুমি বরং বেরিয়ে পড়ো। আমিও বেরোচ্ছি, সাবধানে যেও। মৌসুমী মার্কেট বেরিয়ে যাবার পর আমিও বেরিয়ে এলাম। বেশ অনেকক্ষণ এদিক ওদিক হাঁটলাম। একটা জায়গায় কিছুক্ষণ বসলাম, খুব ভালো লাগছিল। শীতের বেলা দ্রুত শেষ হয়ে আসছে। দূর থেকে মালির ঘরের দিকে চোখ গেল। মনে হলো ঘরটায় আলো জ্বলছে। ঘরটায় নিশ্চয়ই কেউ থাকে, আমায় দেখতেই হবে। দ্রুত চললাম সেই দিকে। দূর থেকে মনে হলো ঘরের দাওয়ায় লম্বা মতো কেউ দাঁড়িয়ে আছে। কাছাকাছি গিয়ে কাউকে দেখতে পেলাম না। ঝোপঝাড় মারিয়ে ঘরের দরজার কাছে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খেয়াল করলাম দরজায় একটা মরচে পড়া তালা ঝুলছে। ঘরের আলোটাও আর জ্বলছে না। তাহলে সবটাই কি আমার চোখের ভুল? ঘরটার চারপাশ ঘুরে জানলা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু একরাশ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। আমি বাড়ি ফিরে এলাম। নিজের ঘরে গেলাম, ওরা এখনো ফেরেনি। জানলাটা খুলে মালির বাড়িটা বেশ দেখা যায়। ওদিকে চোখ যেতে দেখলাম ঘরটায় আলো জ্বলছে। আমায় অবাক করে দিয়ে কিছুক্ষণ পর আলোটা নিজে থেকেই নিভে গেল। ইতিমধ্যে ওরা ফিরে এসেছে। ওরা ফিরে ফ্রেশ হওয়ার পর আমরা চা খাচ্ছি। অয়নদা, চা খেয়ে চলুন প্ল্যানচেটে বসি। মৌ, প্রতিদিন কিন্তু এটা ঠিক নয়, তোমার শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না, আমায় জানতে হবে ওই মালিটাকে। আমার মাথার মধ্যে ওই মালির ঘর নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা চলছে, যদিও অধিকাংশই অনুমান নির্ভর। তার কিছুই আমি ওদের বললাম না। ডিনারের পর আমরা প্ল্যানচেটের ঘরে এলাম।
সব জানলা দরজা বন্ধ, ঘরের মাঝখানে একটা টেবিল, তাকে ঘিরে 3টে চেয়ার, টেবিলে মোমবাতি জ্বলছে, একটা খাতা আর পেন্সিল রাখা আছে। আমরা প্রত্যেকে চেয়ারে বসলাম। 3জনই নিশ্চুপভাবে বসে আছি। হঠাৎ মৌসুমীর হাতের পেন্সিলটা নড়ে উঠল। খাতায় নানা রকম দাগ পড়তে লাগলো। কিছু লেখা শুরু হওয়ার আগেই মৌসুমীর মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই কালো এইভাবেই ঘুমিয়ে পড়েছিল। মৌসুমীর চোখ বুজে গেল, নিঃশ্বাস ভারী হলো। তারপর খুব দৃঢ়ভাবে তার হাত নড়ে উঠল আর লেখা পড়তে লাগলো খাতায়। 1 লাইন লেখার পর তার হাত থেমে গিয়ে পেন্সিল হাত থেকে গড়িয়ে গেল। সে জেগে গেল। কাগজের দিকে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে আমাদের দিকে তাকালো, তারপর বলল, তোমরা করেছো না এটা? কি করেছি? এটা লিখেছো? না মৌসুমী, আমরা এটা লিখিনি। কি লেখা আছে পড়ো। মালি, মালি, আমিই মালি। তাকে এখানে দেখতে পাচ্ছি না, আমি ভেতরে আসতে চাই। হে ভগবান, আবার সেই মালি! অয়নদা, আপনি কি মালির ঘরের পাশ দিয়ে বাড়ি এসেছিলেন? ওটা এখনো খালিই আছে নাকি? আমি যা দেখেছি বা আমার মনে হচ্ছে যা দেখেছি, আমি তাকে সেসব কথা বললাম না। শুধু বললাম, আমি দরজায় টোকা দিয়েছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি। আমি শুতে যাচ্ছি, খুব ঘুম পেয়েছে। গুড নাইট। চল আমরা একটু হেঁটে আসি। আমি আর হিমাদ্রি সামনের দরজার দিকে এগোলাম। বাইরে দেখলাম পরিষ্কার আকাশে চাঁদ উঠেছে। বাড়ির সামনের ঘাসে ঢাকা পথ ধরে আমরা হাঁটতে লাগলাম। হিমাদ্রি হঠাৎ বাড়ির কোণের দিকে আঙুল তুলে বলল, এই ওটা কে? দেখ ওখানে, ওই তো মোড়টা ঘুরে গেল। একটা শক্ত সমর্থ লম্বা লোককে এক ঝলক দেখতে পেলাম। লোকটা বাড়ির কোণ ঘুরে গেল। তুই এখানে দাঁড়িয়ে খেয়াল রাখ, আমি ওদিক দিয়ে যাচ্ছি। রাতে বাড়ির আশেপাশে যে সে ঘুরে বেড়াবে সেটা তো ঠিক নয়। হিমাদ্রি চলে গেল। আমি সামনের খোলা দরজার কাছে অপেক্ষা করতে লাগলাম। সে সবেমাত্র চোখের আড়াল হয়েছে, এমন সময় দ্রুত অথচ ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। উল্টো দিক থেকে শব্দটা আমার দিকেই এগিয়ে আসছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অদৃশ্য পায়ের শব্দ ক্রমশই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপরই মনে হলো অদৃশ্য কেউ আমাকে ধাক্কা দিয়ে চৌকাঠ পেরিয়ে গেল। আমি কেঁপে উঠলাম, আতঙ্কে আর ঠান্ডায়, কারণ তার বরফ ঠান্ডা ছোঁয়া আমার হাতে অনুভব করেছি। পেছন ফিরে তাকে ধরতে যাওয়ার আগে সে চৌকাঠ পেরিয়ে গেল। ভেতরের একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। আর কোনো শব্দ পেলাম না। হিমাদ্রি ছুটতে ছুটতে এলো। লোকটা কোথায় গেল? আমার থেকে 20 গজ মতো দূরে ছিল, বেশ লম্বা লোক। আমি একজোড়া পায়ের শব্দ শুনেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। তারপর কি হলো? সে আমাকে ঠেলে ভেতরে ঢুকেছে। দরজা বন্ধ করে আমরা ভেতরে গেলাম। সব ঘর খোঁজাখুঁজি করেও কিছুই দেখতে পেলাম না। শুধু পেছনের বারান্দায় রকিং চেয়ারটা দেখলাম দুলছে, যেন কেউ ওখানে বসেছিল, এখনই উঠে গেল। আমাদের দুজনেরই কথা বন্ধ হয়ে গেছে। মৌসুমী ঘুমিয়ে পড়েছে। সুতরাং রাতে আমরা আর হইচই না করে শুতে চলে এলাম। বিছানায় শুয়ে নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন ব্রেকফাস্ট সেরে আমিও হিমাদ্রির সঙ্গে বেরিয়ে পড়লাম। মৌসুমীর কাছে গত রাতের কথা আমরা আলোচনা করতে চাই না। এই কালকের ব্যাপারটা অদ্ভুত হলো না? এইসব ওই প্ল্যানচেটের কুফল। আর আমরাও না
সত্যি কি ভয় পেয়ে গেলাম বোকার মতো। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরে শুনলাম মৌসুমী কোথায় যেন বেরিয়েছে। তবে আমরা বসার ঘরে গিয়ে বসতে বসতেই মৌসুমী ফিরে এলো। দেখলাম ও বেশ উত্তেজিত। শোনো, আমার প্ল্যানচেট নিয়ে আর কখনো মজা করবে না। কি সাংঘাতিক একটা ঘটনার কথা শুনে এলাম দত্তদার মুখে। ওসব কথা এখন থাক। আরে শোনো না, এখানে একজন মালি ছিল, ওই যে ছোট ঘরটা ওখানে থাকতো। এবাড়ির সবাই যখন বেড়াতে যেত তখন সে আর তার বউ এই বাড়ি দেখাশোনা করত। নিজের থেকে অনেক কম বয়সের একটা মেয়েকে বিয়ে করেছিল সে। দিন দিন স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠতে লাগলো সে। একদিন রাগের মাথায় নিজের স্ত্রীকে গলা টিপে মেরে ফেলল। একজন কিছুক্ষণ পর তাকে ডাকতে এসে দেখে সে তার মৃত স্ত্রীকে ধরে কাঁদছে। পুলিশ আসার আগেই সে তার নিজের গলা কেটে আত্মহত্যা করে। কি সাংঘাতিক না? আর প্ল্যানচেটের লেখাটা ভাবুন, আমি মালি, আমি ভিতরে আসতে চাই। আমি তো এসবের কিছুই জানতাম না। আজ আবার প্ল্যানচেটে বসবো। হিমাদ্রির কোনো ওজোর আপত্তি টিকল না। ডিনারের পর মৌসুমী আজও প্ল্যানচেটে বসল। আজ বসার প্রায় সঙ্গে সঙ্গে মৌসুমীর মাথাটা সামনে ঝুঁকে পড়ল আর পেন্সিল নড়ে উঠল। আমরা উঠে এসে দেখলাম দ্রুত লেখা হচ্ছে, আমি ভেতরে এসেছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তোমরা কি তাকে লুকিয়ে রেখেছ? তোমরা যে ঘরে আছো আমি সেই ঘরটা খুঁজে দেখব। সেই মুহূর্তে একটা বরফ ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ল আর দরজায় প্রচন্ড জোরে কেউ ধাক্কা দিল। এই মৌ, ওঠো, কি যেন আসছে, মৌ। দরজা খুলে গেল। একটা মানুষের মূর্তি দেখা দিল। দরজায় দাঁড়িয়ে সে মাথা ঘুরিয়ে বিষণ্ণ দৃষ্টি দিয়ে ঘরের প্রতিটি কোণে কিছু খুঁজতে লাগলো। আমরা তিনজনেই বিস্ফারিত চোখে এই ভয়ঙ্কর আগন্তুককে দেখছি। মূর্তিটা এখন স্থির দৃষ্টি মেলে মৌসুমীকেই দেখে যাচ্ছে। তার দাড়ি আর ঠোঁট নড়ে উঠল কিন্তু শব্দ বেরোলো না। দেখলাম তার গলায় একটা রক্তাক্ত কাটা দাগ হাঁ করে আছে। তিনজনই আতঙ্কে জমে গেলাম। খুব বেশি হলে 10 সেকেন্ড মতো ছিল মূর্তিটা, তারপরই অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পরেই সদর দরজা খুলে যাবার শব্দ শোনা গেল। আমরা দৌড়ে বাইরে এলাম। কাউকে দেখা গেল না, শুধু খোলা দরজা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। মৌসুমী বলল, লোকটার সব আশা শেষ হয়ে গেল। ভগবান ওর মঙ্গল করুন।